বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ আহ, এই টপিকসের ওপরে আজ আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তা হলো বাতাসের চাপ। আমরা পৃথিবীতে বায়ুর সমুদ্রে ডুবে আছি। এই বায়ুমণ্ডল আমাদের উপরে প্রতিনিয়ত চাপ তৈরি করছে, কিন্তু আমরা এই চাপটি অনুভব করতে পারছি না, কারণ বায়ুমণ্ডল এখানে সব দিক থেকে আমাদের ওপর চাপ প্রয়োগ করে। যদি শুধু একদিক থেকে চাপ প্রয়োগ করতো তাহলে প্রতি বর্গ মিটারে এই চাপের পরিমাণ হতো 10⁵ নিউটন। তা মোটামুটি একটি হাতির ওজনের সমান। কিন্তু এই চাপটা আমরা অনুভব করি না, কারণ বায়ু সব দিক থেকে সমানভাবে চাপ প্রয়োগ করে। সেই কারণের জন্য আমরা এই চাপটি অনুভব করি না। আমাদের এই চাপ যে কত বেশি আমাদের পরিবর্তন করতে পারে তার ছবি আমরা পরবর্তী পৃষ্ঠায় ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে যখন বাতাস আমরা ক্রমান্বয়ে বের করে নিই, তখন এই রকম সুন্দরভাবে সাজিয়ে থাকা একটি কাঠামো কিভাবে দুমড়ে মুচড়ে এটি ভাঁজ হয়ে গেছে, এর দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। এই অবস্থানটিতে স্বাভাবিক অবস্থায় আছে, ভিতরে বায়ু আছে, কিন্তু ভেতরের বায়ুগুলো যখন বের করে নেওয়া হয়েছে তখন এটির অবস্থা বি অথবা সির মতো হয়েছে, এবং এর দ্বারাই বোঝা যাচ্ছে যে বায়ুর বাহির থেকে যে চাপ কত বেশি হয় এবং তার ফলে এটি কিভাবে দুমড়ে মুচড়ে যায়। আমরা নিচে আরো একটি ছবি দেখতে পাচ্ছি। এখানে বোতলের ছবি দেওয়া আছে। প্রথম বোতলের ভিতরেও বাতাস আছে, বাহিরেও বাতাস আছে, ফলে এই বোতলটি স্বাভাবিক অবস্থায় আছে, কিন্তু দ্বিতীয় বোতলটির ভিতর থেকে বাতাস বের করে নেওয়াতে এটি কিভাবে দুমড়ে মুচড়ে গেছে তা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এর দ্বারা আমাদের প্রমাণ হয় যে বায়ু সব দিক থেকে চাপ প্রয়োগ করে। যখন ভেতর থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে না, তখন বাহির থেকে চাপে এই বোতলটি কিভাবে দুমড়ে মুচড়ে গেছে তা তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। এই যে পৃথিবীতে যে আমরা বায়ু সমুদ্রে ডুবে আছি এবং এখানে প্রতিনিয়ত বায়ু আমাদের চাপ প্রয়োগ করছে, কিন্তু আমরা যদি পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠি কোনো প্লেনের মাধ্যমে অথবা পর্বত আরোহণের মাধ্যমে, তাহলে দেখা যাবে যে বায়ুমণ্ডলের এই যে চাপ বা ঘনত্ব এটি কিন্তু কমে আসবে। বায়ুর ঘনত্ব কমে যাবে, ফলে উপরের দিকে এর চাপের পরিমাণটাও কমে আসবে। আমাদের প্লেনকে যখন উপরের দিকে উড়ানো হয় তখন প্রয়োজনীয় বায়ুর সাহায্যে অক্সিজেনের অভাব পূরণ করতে হয়। আবার এটিকে বেশি উপরে উঠানো হলে ঘর্ষণ এড়িয়ে এটি দ্রুত প্লেনকে উঠতে সাহায্য করে। ফলে প্লেনটাকে এমন একটা উচ্চতায় নেওয়া হয় যাতে করে অক্সিজেনেরও অভাব না হয়, আবার এটি অনায়াসে ঘর্ষণটা যতটা সম্ভব কম করে সে উঠতে পারে, সেই ধরনের ব্যবস্থায় এখানে নেওয়া হয়। একজন পর্বতারোহী যখন পর্বতের শীর্ষে ওঠে তখন তার প্রয়োজনীয় অক্সিজেনের ঘাটতি হয়। সে কারণের জন্য সে অক্সিজেনকে পৃথিবী থেকে বহন করে ওই পর্বতের চূড়ায় নিয়ে যায়, যাতে করে তার শ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট না হয়। এভারেস্টের চূড়ায় অক্সিজেনের পরিমাণ অনেক কম, এবং সেখানে কোনো মানুষ যদি এভারেস্টের এই চূড়া জয় করে তাহলে তাকে অবশ্যই শরীরের সাথে অক্সিজেনকে নিয়ে যেতে হয়, এবং সেই অক্সিজেনের মাধ্যমে তার নিজেকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে সেই অক্সিজেন তাকে সাহায্য করে। আমরা এরপরে দেখব টরিসেলির পরীক্ষা। বিজ্ঞানী টরিসেলি উনি বায়ুমণ্ডলের চাপকে কাজে লাগিয়ে কিভাবে পানি ভূপৃষ্ঠের উপরে তোলা যায় এর উপরে উনি কাজ করেছেন। আমরা নিশ্চয়ই বিভিন্ন সফট ড্রিঙ্কস যেগুলো খাওয়া দাওয়া করেছি, সেগুলোতে যখন নল দিয়ে যখন আমরা মুখে টান দিয়েছি তখন দেখা গেছে যে ওর ভিতর থেকে বাতাস বের হয়ে আসে, এবং বায়ুমণ্ডলের চাপে সেখানে এই সফট ড্রিঙ্কস গুলো নল দিয়ে আমরা অনায়াসেই মুখ দিয়ে টেনে প্রতি চুমুকে চুমুকে আমরা খেয়ে ফেলছি।
ঠিক একই প্রক্রিয়াতে আমরা পৃষ্ঠের ভিতরে অর্থাৎ ভূ অভ্যন্তর থেকে মানে বাতাসের চাপকে কাজে লাগিয়ে আমরা অনায়াসে পানি ভূগর্ভস্থ স্থান থেকে উপরে নিয়ে আসতে পারি। সাধারণত এই বায়ুমণ্ডলের চাপকে ব্যবহার করে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত পানি উপরে উঠানো যায়, এর চেয়ে বেশি উঠানো যায় না। আমরা এই বিষয়টি নিচের একটি পরীক্ষার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে টরেসেলি একটা বিশেষ ধরনের 100 সেন্টিমিটার অর্থাৎ 1 মিটার লম্বা একটি নলের মধ্যে বিশেষ প্রক্রিয়ায় পারদ ভর্তি করে এটিকে চিত্রে প্রদর্শিত উপায়ে পারদ পাত্রের মধ্যে খাড়া করে দাঁড় করানো হয়, যার উপরের মুখটি বদ্ধ করা এবং নিচের মুখটি খোলা। এটি চিত্রে প্রদর্শিত উপায়ে করার পর দেখা যায় যে 76 সেন্টিমিটার পর্যন্ত পারদ এখানে দাঁড়িয়ে থাকে এই বায়ুমণ্ডলের চাপে, আর বাকি উপরে যে 24 সেন্টিমিটার এই জায়গাটি ফাঁকা থাকে। এই 76 সেন্টিমিটার এই পারস্তম্ভের চাপকেই আমরা বায়ুমণ্ডলের চাপ হিসেবে আমরা ব্যবহার করি। এরপর আমরা দেখব বাতাসের চাপ এর সাথে আবহাওয়ার কি সম্পর্ক আছে। আমরা মাঝে মাঝে দেখি যে বৈরী আবহাওয়ার জন্য আমাদের দৈনন্দিন জীবন যাত্রায় অনেক রকম বিঘ্ন সৃষ্টি হয়। হঠাৎ করে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে মানে তার তাণ্ডবে এলাকার লণ্ডভণ্ড হয়ে যায়। আবার কোনো কোনো সময় দেখা যায় দিনের পর দিন খরা চলছে, কোনো বৃষ্টিপাত হচ্ছে না। তো এই বিষয়গুলোর সাথেও বায়ুমণ্ডলের চাপ কিভাবে সংশ্লিষ্টতা আছে সেই বিষয়টি আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বায়ুমণ্ডলের চাপ যদি ধীরে ধীরে বৃদ্ধি পায় তাহলে আমাদের বুঝতে হবে যে সেখানে ক্রমান্বয়ে জলীয় বাষ্পের পরিমাণ কমে আসছে এবং শুষ্ক এবং ভালো আবহাওয়ার দিকে ওই স্থানের আবহাওয়াটি অগ্রসর হচ্ছে। আবার যদি ধীরে ধীরে বায়ুমণ্ডলের চাপ হ্রাস পায় তাহলে আমাদের বুঝতে হবে যে সেখানে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ফলে দীর্ঘমেয়াদী বৃষ্টিপাতের মাধ্যমে খারাপ আবহাওয়ার দিকে সেই স্থানের আবহাওয়াটা অগ্রসর হচ্ছে। আর যদি কোনো কারণে দেখা যায় যে হঠাৎ করে বায়ুর চাপ কমে গেছে, তাহলে সেই স্থানে খুব অল্প সময়ের মধ্যে ঘূর্ণিঝড় আসন্ন বলে আমরা সতর্ক বার্তা ওই এলাকায় প্রচার করতে পারি, যার মাধ্যমে স্থানীয় জনগণকে সচেতন করে এলাকায় যে দুর্যোগ আসবে তার ক্ষতিকর প্রভাবগুলোকে আমরা কমাতে পারি। তো আবহাওয়ার এই পূর্বাভাস আমরা বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন দেখে অনায়াসে আমরা দিতে পারি এবং এর মাধ্যমে জনগণকে সচেতন করে সেই এলাকার প্রয়োজনীয় জানমাল রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিতে পারি। এরপরের আলোচনার বিষয়বস্তু হলো স্থিতিস্থাপকতা। আমরা নিশ্চয়ই এলাস্টিক জাতীয় বিষয় অথবা রাবার জাতীয় বিষয়কে আমরা একটা বিষয় অবশ্যই লক্ষ্য করেছি যে এটাকে টেনে যদি ছেড়ে দেওয়া হয় এটি আগের অবস্থায় ফিরে আসে। একটা বস্তুকে বিকৃত করা হলে বিকৃত বস্তু যে গুণের জন্য বা যে বৈশিষ্ট্যের জন্য ঠিক আগের অবস্থায় ফিরে আসে সেই বৈশিষ্ট্যটাই হলো তার স্থিতিস্থাপকতা বা এলাস্টিসিটি। যেমন একটি এলাস্টিককে অথবা রাবারকে যখন আমরা টেনে টানছি তখন এটা বিকৃত হচ্ছে, কিন্তু বিকৃত রাবারটি যখন আবার ছেড়ে দিচ্ছি তখন এটি আবার আগের অবস্থায় ফিরে আসতেছে। যে ধর্মের জন্য এটি আগের অবস্থায় ফিরছে সেই ধর্মটাই হলো স্থিতিস্থাপকতা। এখন এই স্থিতিস্থাপকতার একটা নির্দিষ্ট সীমা আছে। আমরা রাবারকে টেনে ছেড়ে দিচ্ছি, এটা আগের অবস্থায় ফিরছে, কিন্তু এটিরও একটা নির্দিষ্ট সীমা আছে। ওই সীমাটা অতিক্রম করলে রাবারটা ছিঁড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, তার এলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা আগের মতো কাজ করবে না। কাজেই যে সীমা পর্যন্ত এই স্থিতিস্থাপক বস্তুর ন্যায় এটি আচরণ করে সেই সীমাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। এরপরে হলো বিকৃতি। কোনো বস্তু তার আকার, আয়তন, দৈর্ঘ্য ইত্যাদি বরাবর বল প্রয়োগ করা হলে তার একক মাত্রায় যে পরিবর্তন হয় সেই পরিবর্তনটি হলো বিকৃতি।
বিকৃতি যেহেতু একই জাতীয় রাশির অনুপাত, সুতরাং এখানে কোনো একক নাই। আজকে আমাদের পড়ার শেষ অংশটি হলো পীড়ন। কোন ক্ষেত্রের ওপর বল প্রয়োগ করলে সেই প্রযুক্ত বলকে ক্ষেত্র দিয়ে ভাগ করলে আমরা পাবো পীড়ন। আসলে কোনো বস্তুতে বল প্রয়োগ করলে ওই বস্তু তার উপর এক ধরনের প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এটা নিউটনের তৃতীয় সূত্র অনুসরণ করেই সাধারণত এটি হয়ে থাকে। এখানে এই প্রযুক্ত বলকে তার ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা এই পীড়ন পেয়ে থাকি। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই আলোচনার মধ্য দিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করার আশা রাখি। তোমরা সবাই বাসায় সুস্থ সবল থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে নিজেদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবা। বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা। সবার সুস্থতা কামনা করে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করে আজকে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।